সঞ্জুকে মারা যাওয়া নিয়ে এতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, তাহলে অভয়ের কেন বিচারটা হলো না একটু বলতে পারবেন? 12 বছরের মেয়েটা যে রেপ হলো, ও তো একটা অ্যান্টি সোশ্যাল। সঞ্জু আমার পাশের বাড়ি, আমি সঞ্জুর পাশের বাড়িতে থাকি। সঞ্জু একজন মানে কি বলবো, ও মদ গাঁজা কোনো নেশা ওর বাদ নেই। চোরে মাসতো ভাই আজকে ঠিক প্রমাণ হয়ে গেল, অভিষেক ব্যানার্জিও একজন চোর, সঞ্জু এক চোর, চোরে চোরে মাসতো ভাই, এটা আজকে প্রমাণ হয়ে গেল। আজকে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়া হলো, তার দিকে কাদা ছোড়া হলো, তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হলো। মিথ্যা কথা, জামা কাপড় উনি বাড়িতে ভেতরে ঢুকে ছিঁড়েছে। আমরা কেউ ওনার গায়ে হাত দিয়ে নিয়ে এত ফোর্স নিয়েছিল। উনি পরিস্থিতি দেখা যাচ্ছে যে তাকে রীতিমতো মারধর করা। না না না, ওটা মিথ্যে। মারধর কেন করবো ওনাকে? ওনার কাছে আমরা জানতে চাওয়া হয়েছে আমাদের রাস্তাঘাট কেন উন্নত হয়নি, কেন আমাদের এই যে এত চাকরি চুরি, চাল চুরি, এই চুরি সেই চুরি, সেইগুলোর ব্যবস্থাটা আপনারা কেন নেননি, এটাই হচ্ছে ওনার কাছে জানতে চাওয়া হয়েছে। আর তো কোনো কিছু নয়। উনি চোর তাই চোর বলা হয়েছে, আবার আসলে আবার বলা হবে চোর চোর। গতকাল আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি গিয়েছিলেন সোনারপুরে তার দলীয় মৃত কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে। আর যে ভদ্রমহিলার বক্তব্য দিয়ে আমি আজকে এপিসোড শুরু করলাম, উনি ওই অঞ্চলেরই বাসিন্দা। উনিও কালকে চোর স্লোগান দিয়েছেন বলে জানালেন এবং উনি এটাও পরিচয়টা দিলেন সঞ্জু কর্মকার কী ধরনের মানুষ, তার বাড়ির পাশেই তিনি থাকেন। এখন এই ঘটনার মধ্যে দিয়ে আমি যেটুকু আমার মতন করে বোঝার চেষ্টা করেছি, আমি যেটা বুঝলাম সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরার জন্য এই এপিসোডটা করছি। দেখুন, আমি পরিষ্কার করে বলি, এটা নাটক ছাড়া কিছু নয়। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে যা যা করেছেন সেগুলো পুরোটাই নাটক। হ্যাঁ, এটা ঠিক যে মানুষ তাকে কালো পতাকা দেখিয়েছে, কিছু ক্ষুব্ধ মানুষ যাদের এলাকার রাস্তার সমস্যা দীর্ঘদিন ধরে স্থানীয় নেতৃত্বকে বলা সত্ত্বেও কাজ হয়নি, যে অঞ্চলের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার চেয়েও পাননি, যে অঞ্চলের আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে, যে অঞ্চলে তোলাবাজি কাটমানি এসব চলেছে, সেই অঞ্চলে ফল প্রকাশের ২৬ দিন পর পশ্চিমবঙ্গের দুর্বিনীত এবং উদ্ধত একটা খোকাবাবু, তিনি কালকে গিয়েছিলেন, মানুষ সামনে পেয়েছে, তাকে চোর স্লোগান দিয়েছে এবং কিছু মানুষ তাকে ডিম ছুঁড়ে মেরেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি কেন নাটক বলছি। আমার ঘটনাগুলো আমি পরপর আপনাদের কাছে বলছি, আপনারা একটু মন দিয়ে শুনে আপনাদের বক্তব্যটা কমেন্ট বক্সে লিখবেন। সেটা হচ্ছে কতগুলো প্রশ্ন আমার। দেখুন, আইন নিজের হাতে তুলে নেওয়ার আমি বিপক্ষে, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটার পেছনেও তো তাদের সঙ্গত কারণ যেগুলো বললাম, যা শুনেছি। এখন প্রশ্নটা হলো যে আমি নাটক কেন বললাম, অভিষেক ব্যানার্জি নাটক করেছে কেন বললাম। কোনো মানুষ আহত হলে তিনি হসপিটালে ঘুরলে তার বিরুদ্ধে সহানুভূতি না দেখিয়ে আমি কেন নাটক বলছি। প্রথম কথা, যে অভিষেক ব্যানার্জি কালকে যে ওখানে গিয়েছিলেন, তিনি হঠাৎ গেলেন তার গাড়িতে, তারপরে ওইটুকু রাস্তা গেলেন বাইকে সঙ্গী সাথী নিয়ে। তো উনি ক্রিকেট খেলার হেলমেটটা কোথা থেকে পেলেন ওই মুহূর্তে, নাম্বার 1। নাম্বার 2, যারা তাকে প্রাণে মারতে এলো তাদের অভিযোগ অনুযায়ী তারা শুধু ডিম নিয়ে আসলো, এটা আমার মনে প্রশ্ন এসছে, আমি সেইগুলোই বলছি আপনাদের কাছে। 3 নম্বর, অভিষেক ব্যানার্জিকে ধরে টানাটানি হয়েছে, উনি বলছেন প্রচণ্ড মারধর হয়েছে বা ওনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে, ওনার পিসিরও সেই অভিযোগ। কিন্তু আচ্ছা বলুন তো, ওখানে তো ওনার পাশে সাংবাদিকরা, ওনার পাশে ওনার ওই সেই এরা কি বলে বাউন্সাররা সবাই ছিলেন। একটা বাউন্সার আহত হয়েছে, একটা কোনো সাংবাদিক আহত হয়েছে,
এটা কাম্য নয়। আমি বলছি যে তাহলে তাকে প্রাণে মারতে এলো, তাকে সবাই গার্ড করছে, কিন্তু অন্য আর কেউ আহত হলো না। নাম্বার 3, সেটা হলো যে ওনাকে যখন টানাটানি করছে তখন উনি আত্মরক্ষা না করে, সাধারণত কি আমাকে যদি কেউ মারে আমি আগে আত্মরক্ষা করব, তা না করে পাশে সাংবাদিকদের সঙ্গে উনি বাইট দিয়ে যাচ্ছেন। তার মানে কি, যে আমার নিজস্ব কিছু লোক, তাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া ছিল যে যতটুকু এগোতে হবে ততটুকুই কি তারা এগিয়েছে? আমি জানি না, এগুলো আমার প্রশ্ন উঠেছে কালকের ঘটনাগুলো দেখে। এখন যদি এরকম করে থাকেন, যদি এটা নিজেদের লোক দিয়েই করিয়ে থাকেন, হ্যাঁ, আবারও বলছি, তাকে চোর স্লোগান দিয়েছে, তাকে ডিম ছুঁড়ে মেরেছে, তো এগুলো হয়েছে, এগুলো অস্বীকার করছি না, কিন্তু ওই টানাটানি কারা করল? উনি একটা কর্মসূচিতে যাচ্ছেন, তিনি পুলিশকে জানিয়েছেন, উনি বলছেন জানিয়েছি, প্রমাণ কোথায়, কাগজ কোথায়? আর যেটা কথা সেটা হচ্ছে, এই যে কারণগুলো আমি খুঁজে পাচ্ছি, আরও একটা কারণ আমি খুঁজে পাচ্ছি যে এই সমস্ত করার দরকারটা কী ছিল। দেখুন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, উনি 26 দিন পর, কালকে আড়ামোড়া কেটে, নির্বাচনের ফল ঘোষণার 26 দিন পরে উনি গতকাল আড়ামোড়া কেটে গিয়েছিলেন সোনারপুরে দলীয় খুন হয়ে যাওয়া কর্মীকে দেখতে। এখন উনি বেরোতে পারছেন না। ওনার বিরুদ্ধে শিক্ষা দুর্নীতি, কয়লা, বালি, গরু ইত্যাদি বিভিন্ন অভিযোগ আছে, এবং দলটার এই করুণ অবস্থায় ওনার দলের লোকেরাই ওনাকে দুষছে। সেখানে যখন তৃণমূল কংগ্রেস জমি হারাচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে, তখন কি এই সব করে একটা নিজেদের দিকে সহানুভূতি টানার চেষ্টা, এই সব করে আবার জেড ক্যাটাগরি ফিরে পাওয়ার চেষ্টা, এই সব করে আবার ওই চোখের আঘাত দেখিয়ে কোর্টের যেটা নির্দেশ আছে উনি বিদেশ যেতে পারবেন না, সেই বিদেশ যাওয়ার একটা কি আবার চেষ্টা করা, নাকি আগামীকাল ওনাকে যে সিআইডি তলব করেছে ওই বিধানসভার বিরোধী দলনেতার নামের জন্য সই কেলেঙ্কারি নিয়ে, সই চুরি নিয়ে, উনি কি আশঙ্কা করছেন যে উনি গেলে গ্রেপ্তার হয়ে যেতে পারেন, তার জন্য যাতে সোমবারটা এড়ানো যায়, তার জন্য এই চেষ্টা? আমি জানি না, আপনারা বলবেন। এখন প্রশ্নটা হলো যে 2011 সালে ক্ষমতায় চলে যাওয়ার পর অভিষেকবাবু, আপনার দলের লোকেরাই তো ময়ূরেশ্বরের এমএলএ, বীরভূমের ময়ূরেশ্বরের এমএলএ, 72 বছর বয়সী ধীরেন লেট সিপিএমের এমএলএ ছিলেন, কৃষক সভার নেতা ছিলেন, তাকে 16 বার কান ধরে উঠবোস করিয়ে বলতে বাধ্য হয়েছিলেন, বলাতে বাধ্য করেছিলেন যে আমি সিপিএম করি না। ভুলে গেছেন? শালকু সোরেনের কথা ভুলে গেছেন? আনিস খান, মইদুল মিদ্দা ভুলে গেছেন? ভুলে গেছেন ওই বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ, খগেন মুর্মুদের ওপরে উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে আক্রমণের কথা? আপনার আমলে, আপনার সাহসে, আপনার দলের দুর্বৃত্তরা গোটা রাজ্য জুড়ে যা করেছে গত 15 বছরে, মানুষ কিন্তু খুব ক্ষুব্ধ। আমি আবারও বলছি, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে অনুরোধ করছি মানুষের কাছে যে আইন নিজের হাতে তুলে নেবেন না। কিন্তু এগুলো তো মানুষের মধ্যে ক্ষোভ আছে। আজকে আপনি ডিজে বাজাবার কথা বলেছিলেন, আবার ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতকে পাঞ্চ করে বাজিয়ে শোনাবেন বলেছিলেন। আপনারা যদি ফিরে আসতেন আজকে, বিরোধীদের কি অবস্থা হতো? এটা তো হাইকোর্টই প্রশ্ন তুলেছে, মাননীয় বিচারকই তো প্রশ্ন তুলেছে, এটা তো আমার প্রশ্ন নয়। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে
একটার পর একটা অন্যায় ঘটে গেছে। আপনি সে সময় বলেছেন যে এগুলো সব নাটক, আর আজকে আপনাকে দেখে মানুষ যে চোর বলছে, ডিম ছুঁড়ে মারছে। এর আগের দিন সৌগত রায়কে ডিম ছুঁড়ে মেরেছে, তার আগে আপনার পিসি পশ্চিমবঙ্গের বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগান দিয়েছে হাইকোর্টের মধ্যে। লজ্জা করে না? তবে হ্যাঁ, এটা আপনাকে বলি, আপনি যতই চেষ্টা করুন, হসপিটালে কালকে ঘুরেছেন, অ্যাপোলোতে গিয়েছেন, সেখানে আপনাকে কি দিয়েছে প্রেসক্রিপশানে? দেখতে পাচ্ছেন প্রেসক্রিপশান আপনাকে দিয়েছে প্যান্ডি আর হচ্ছে প্যারাসিটামল 650, এই রকম জাতীয় কিছু ওষুধ আপনাকে বিশ্রাম নিতে বলেছে। সেখানে আপনি খুশি হননি। সহানুভূতি টানার জন্য হয়তো হসপিটালে ভর্তি থাকবেন বলে ভেবেছিলেন। অখিলেশ যাদব দেখতে আসবে, তেজস্বী যাদব দেখতে আসবে, অরবিন্দ কেজরিওয়াল দেখতে আসবে, টিভি মিডিয়া হসপিটালের সামনে সব মানুষদের দেখাবে। কিন্তু যেটা হলো আলটিমেটলি, সেটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল আপনাকে ট্রিটেড অ্যান্ড ডিসচার্জ বলে লিখে পাঠিয়ে দেওয়ার পরে আপনি আবার ছুটে গেলেন আর একটা বেলভিউ হসপিটালে। সেখানে আপনাকে সব দেখে বলল আপনার ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে পাঠিয়ে দিল ফেরত। তো এখন আমি আপনাকে বলবো যে আপনি যতই এসবের চেষ্টা করুন, পশ্চিমবঙ্গের মানুষের বিন্দুমাত্র আপনার প্রতি সহানুভূতি নেই। কমেন্ট বক্সগুলোয় সোশ্যাল মিডিয়ায় দেখুন তারা কি মন্তব্য করছে এই সম্পর্কে। এবং আপনার মতন একজন যুবরাজ যে ডিমের গায়ে আপনি মূর্ছা গেলেন, আপনার জন্য সারা পশ্চিমবঙ্গ কিন্তু উত্তাল হলো না। গতকাল শুধু 2 জায়গায় টিম করে 15-20টা করে লোক নিয়ে স্কোয়াড করেছেন আপনার দলের নেতা মদন মিত্র কামারহাটিতে, আর ওই চুঁচুড়ায় করেছেন অসিত মজুমদার প্রাক্তন বিধায়ক। এই তো অবস্থা। আপনাকে যারা ছেকে থাকতো, আপনার সঙ্গে যারা লেপ্টে থাকতো, আপনার দর্শন পাওয়ার জন্য হাপিত্যেশ করে বসে থাকতো, আজকে তারা বাড়িতে বসে টিভিতে দেখে দেখুন হয়তো হাততালি দিচ্ছেন, মনে মনে আনন্দ পাচ্ছেন। কিন্তু আমি বলি, আপনার ওই গায়ের যদি কিছু ব্যথা হয়ে থাকে ট্যাবলেট খান, তাড়াতাড়ি সুস্থ হন। আপনি এখন থেকে বাড়িতে বসে বসে ওই পিয়ানো বাজান, বাঁশি বাজান মনের দুঃখে। পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল একটি ঘৃণিত বর্জ্য পদার্থে পরিণত হয়েছে। সুতরাং আপনি যতই যা করুন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষের থেকে মন থেকে বিতাড়িত হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন। আর দর্শকদের বলছি, আপনারা আপনাদের মতামতটা লিখবেন। চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে টিপে দেবেন এবং লাইক করে একটু শেয়ার করে দেবেন আরও বেশি মানুষ যাতে দেখতে পারে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো এপিসোডে। নমস্কার।